নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ ঠিক সন্ধে 6টায় দেখছেন বিরোধী নেতা হিসাবে জীবনের প্রথম ভাষণে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যে আলোড়ন ফেলে দিয়েছেন সেই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন। গত 10ই জুলাই 2024 দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের কলাম লেখা অবলম্বনে আমাদের এই প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে রাহুল গান্ধী যে সবার নেতা হয়ে উঠছেন তা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট। বলে রাখি যে প্রতিবেদনের শব্দে বানানে কিছু বদল ঘটলেও প্রতিবেদনের মূল ভাষ্য লেখকের নিজস্ব। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। সংবাদ প্রতিদিনে সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংসদে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের সমালোচনাকে নরেন্দ্র মোদী শুধু তাঁর নয় সমগ্র হিন্দু সমাজের অপমান বলে তুলে ধরতে চেয়েছিলেন এবং চাইছেন। এদিকে রাহুল গান্ধী যে সবার নেতা হয়ে উঠছেন তা দিনের আলোর মতো স্পষ্ট। 2রা জুলাই 2024 সংসদীয় ভারতের ইতিহাসে এই তারিখটা বহুদিন জ্বলজ্বল করবে। ওই দিন লোকসভায় এমন একটা ঘটনা ঘটেছে যা গত 10 বছরে ক্ষণিকের জন্যেও দেখা যায়নি। সেই দিন নতুন সংসদ ভবনে বিরোধী নেতা হিসেবে জীবনের প্রথম ভাষণে রাহুল গান্ধী বিজেপি, আরএসএসের নীতি, তাদের আদর্শ এবং হিন্দুত্ববাদী চেতনার তুলোধনা করেছেন। 1.5 ঘন্টা ধরে তিনি নানাভাবে প্রমাণ করেছেন কেন হিন্দুত্বের বড়াই করা সমকালীন বিজেপি নেতৃত্ব প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না, তারা সমগ্র হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। রাহুল গান্ধীর বয়ানে হিন্দু ধর্ম কখনো হিংসার কথা বলে না, হিন্দু ধর্ম কখনো ঘৃণার প্রচার করে না, প্রচার চায় না। হিন্দু ধর্ম বরং সম্প্রীতির বাণী প্রচার করে, প্রেম, ভালোবাসা, সদ্ভাবের কথা বলে, সত্যভাষী হওয়ার পরামর্শ দেয়, মানুষকে অভয় দেয়। হিন্দু দেবদেবীদের হাতে বরাভয় মুদ্রা তাই সদা দৃশ্যমান। অথচ সেই সনাতনী আদর্শ ছেড়ে দিয়ে বিজেপি ক্রমাগত হিংসা এবং ঘৃণা উগরে চলেছে, হানাহানি করছে, ভুরি ভুরি অসত্য বলে চলেছে, সবাইকে ভয় দেখিয়ে তটস্থ করে রেখেছে। শুধু বিরোধীদেরই নয়, নিজের দলের অন্যদেরও। রাহুল বলেছিলেন, হিন্দুত্বের বড়াই করা বিজেপি তাই প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না, তারা সমগ্র হিন্দু জাতির প্রতিনিধি নয়। বিরোধীদের সবার দিকে হাত ঘুরিয়ে রাহুল বলেছিলেন, আমরাও তো হিন্দু। রাহুল সেদিন শিব ঠাকুরের ছবি নিয়ে লোকসভায় নিয়েছিলেন গুরু নানক, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট এবং মুসলমানদের প্রার্থনার ছবিও। সব ধর্মই যে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ছবিগুলো দেখিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে বলেছিলেন, দেশের এই সর্বধর্ম সমভাব নষ্ট করে দিচ্ছে বিজেপি। ভারতের জনগণ সংবিধান এবং গণতন্ত্রের উপর বারবার আঘাত এনে দুর্বল করে দিচ্ছে বিজেপি, ভয়ের পরিমণ্ডল সৃষ্টি করেছে। এইখানেই শেষ নয়, সেই সঙ্গে দেশের যাবতীয় সম্পদ তারা তুলে দিচ্ছে একটা ক্ষুদ্র শ্রেণীর হাতে, বঞ্চিত করছে বাকিদের। গত কয়েক বছর ধরে রাহুল গান্ধী শাসক বিরোধী দ্বন্দ্বকে দুই বিপরীতধর্মী বিচারধারার লড়াই বলে প্রচার চালাচ্ছেন। খানিকটা সফলও যে হয়েছেন এবারের ভোট সেটাই প্রমাণ করেছে। লোকসভাতেও তিনি সেই সুর বজায় রেখে বলেছেন, বিজেপি যে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে রেখেছে তা মানুষকে ভুল বুঝিয়ে বিভাজিত করার রাজনীতি, তাদের লড়াই এর বিরুদ্ধেই। রাহুল গান্ধীর এই ভাষণ বিস্ময়কর ঘটনা নয়, বিস্ময়কর হলো সেই ভাষণ চলাকালীন সরকার পক্ষের আচরণ, সেটাই বিস্ময়কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন শুরু থেকে সভায় হাজির ছিলেন, গমগম করছিল সভা, নতুন শক্তি সঞ্চয় করে বিরোধীরাও চনমনে ছিলেন। রাহুল গান্ধীর ভাষণ থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন দুবার উঠে দাঁড়িয়েছিলেন। তার চোখে মুখে ক্রোধ, ক্ষোভ, বিরক্তি। কঠিন চোখে স্পিকারের দিকে তাকিয়ে প্রথমবার তিনি বলেছিলেন, এটা খুবই গুরুতর একটা বিষয়, সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে। বিজেপির উগ্র হিন্দুত্ববাদের সমালোচনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র হিন্দু সমাজের অপমান বলে তুলে ধরতে চেয়েছিলেন সেদিন। বিজেপি নীতির বিরুদ্ধে
রাহুল গান্ধীর আক্রমণকে হিন্দু জাতির বিরুদ্ধচারণ বলে দাগিয়ে দিতে চেয়েছিলেন। রাহুল গান্ধী সেটা ধরে ফেলে সঙ্গে সঙ্গেই বলেছিলেন, নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নয়, বিজেপি এবং আরএসএসও গোটা হিন্দু সমাজ নয়। আক্রান্ত হলে মোদী ক্রুদ্ধ হন, চোখে মুখে তার প্রতিফলন ঘটে। তা দেখে মোদির দিকে তাকিয়ে পরিহাসচ্ছলে রাহুল গান্ধী সেদিন জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রীকে কেন এত সিরিয়াস দেখাচ্ছে। নরেন্দ্র মোদী সেই সময় দ্বিতীয়বার দাঁড়িয়ে উঠে বলেছিলেন, গণতন্ত্র এবং সংবিধান তাকে শিখিয়েছে বিরোধী নেতাকে সিরিয়াসলি নিতে হয়। গত 10 বছরে নরেন্দ্র মোদীকে কোনো বিরোধী নেতা এমন উত্তেজিত করতে পারেননি। বিরোধী নেতার ভাষণ থামিয়ে নরেন্দ্র মোদীও কখনো এভাবে ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেননি, রিয়্যাক্ট করেননি। এর কৃতিত্ব পুরোপুরি রাহুল গান্ধীর। মোদীর আচরণ বুঝিয়েছে রাহুল গান্ধীর এই উত্থান তাদের কাছে অশনি সংকেত। স্রেফ মোদীই নন, সেদিন রাহুল গান্ধীকে মন্ত্রিসভার দুবারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুবার বাধা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থামানোর চেষ্টা করেছেন 4 বার, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান একবার, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব 3 বার থামানোর চেষ্টা করেছেন এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বহুবার রাহুল গান্ধীকে থামানোর চেষ্টা করেছেন। এই সম্মিলিত প্রতিরোধ এবং অমিত শাহের হুঙ্কার থেকে স্পষ্ট যে রাহুল গান্ধী পর্ব তারা এখানেই শেষ করে দিতে চান না, বরং রাহুল গান্ধীর এই ভাষণকে হাতিয়ার করে অন্যভাবে আক্রমণাত্মক হতে চান তারা। অমিত শাহের হুঙ্কার, জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুমকি এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য তার স্পষ্ট ইঙ্গিত। সেদিন মোদী এবং অমিত শাহ একবার স্পিকার ওম বিড়লাকে বলেছেন, এইভাবে সভার নিয়ম বিধির তোয়াক্কা না করে কেউ কথা বলে যাবে, আপনি তা হতে দিতে পারেন না, আপনাকে সক্রিয় হতে হবে। আর একবার বলেছেন, একজন বারবার আপত্তিজনক কথা বলছেন এবং আপনি তা বলতে দিচ্ছেন কি করে, এটা চলতে পারে না। এইসব আপত্তিজনক কথা, অসত্য অভিযোগ প্রমাণ করতে বাধ্য করা হোক। রাহুল গান্ধীর ভাষণের অসত্য এবং আপত্তিকর অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক বলেছেন অমিত শাহ। স্পিকার দায়িত্বের সঙ্গে অবশ্য সেই হুকুম পালনও করেছেন। সেদিনই রাহুল গান্ধীর ভাষণ থেকে বাদ দেওয়া হয়েছে একের পর এক অংশ। ঠিক এইভাবে বাদ দেওয়া হয়েছিল নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভাষণের আদানি আম্বানি প্রসঙ্গগুলো। রাহুল গান্ধীর ওই আক্রমণাত্মক ভাষণের মধ্যে দিয়ে স্পষ্ট বিরোধী নেতা হওয়ার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, সংসদে বিরোধী পক্ষকে জোটবদ্ধ করিয়েছেন, ক্রমশ তিনি সবার নেতা হয়ে উঠছেন। তৃতীয়ত, কথায় কথায় তিনি ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনেছেন, যা বোঝাচ্ছে বিরোধিতার মাত্রা তীব্রতর হবে, জোট সক্রিয় হবে। চতুর্থত, প্রধানমন্ত্রী যতই তাকে বালক বুদ্ধি হিসাবে কটাক্ষ করুন, যতই অপদস্থ করুন, সিরিয়াস রাজনীতিক হিসাবে রাহুল গান্ধী নিজেকে গড়ে তুলেছেন। কিছু খামতি কিছু ক্ষেত্রে যে নেই তা নয়, তা সত্ত্বেও তিনি হয়ে উঠেছেন মোদীর প্রধান প্রতিপক্ষ। এই বদলে যাওয়া রাহুল গান্ধী মোদীর মাথা ব্যথা। তাকে থামাতে বিজেপির নতুন করে কোমর কষা শুরু হয়েছে তার ভাষণের পর থেকেই। প্রধানমন্ত্রী সহ এতজন মন্ত্রীর এতবার প্রতিবাদী হওয়া এবং স্পিকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি মোদীর জবাবি ভাষণেও রয়েছে সেই ইঙ্গিত। স্পিকারের দিকে তাকিয়ে কঠিনভাবে সেদিনই তিনি বলেছিলেন, রাহুল যে ভাষায় কথা বলেছেন তাকে ঠিক সেই ভাষাতেই জবাব দেয়া হবে। সংসদে এই বিধ্বংসী এবং পরিণত রাহুল গান্ধীর উপস্থিতি কি মোদী এবং অমিত শাহরা চাইবেন? অবশ্যই নয়। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হোক, দলের বিস্তার ঘটুক এবং তিনিই হয়ে উঠুন বিরোধী মুখ, মোদী নিশ্চিতই তা চান না, চাইবেন না। 2রা জুলাইয়ের ওই ভাষণের পর থেকেই তাই রাহুল গান্ধীকে আটকানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নানা অভিযোগ আনার তোড়জোড় চলছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেই সেই আভাস দিয়েছেন। আশ্চর্য হব না যদি দেখি রাহুল যা বলেননি সেই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাতেও আশ্চর্য হব না। হিন্দু ধর্মের অপমান নিয়ে বিজেপির শানিত আক্রমণ বোঝাচ্ছে বুকে বেঁধা তীরের অভিমুখ তারা রাহুল গান্ধীর দিকে ঘোরাতে চাইছে। কোনো বিরোধী নেতাকে এখনো পর্যন্ত লোকসভা থেকে বহিষ্কার করা হয়নি। রাহুল গান্ধীকে করা হলে সেটাও হবে আরও একটা নজির। এমন কত কিছুই তো গত 10 বছর ধরে হয়ে আসছে, ভারতবাসী দেখে আসছে। সেই তালিকায় আরও একটা যোগ হলে
বিস্ময়ের কি আছে, লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। একদম শেষে বলি, বদলে যাওয়া সময়ে প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।